আসসালামু আলাইকুম। আজ ৯ মে ২০২৬ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সীমান্ত জুড়ে রেড অ্যালার্ট, সতর্ক বাংলাদেশ, যে কোনো মুহূর্তে সংঘাত। পাকিস্তানকে চীনের অবিশ্বাস্য সহযোগিতা, বের হলো গোপন খবর। গাজার পশ্চিম তীরে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন। এবার বিস্তারিত। কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণে জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা ও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক জানান, কুড়িগ্রাম জেলার সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ কঠোরভাবে দমনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর সম্ভাব্য অস্থিরতা ও উত্তেজনা এড়াতে বাংলাদেশের চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, জয়পুরহাট ও পঞ্চগড় সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকা জুড়ে টহল কার্যক্রম ও বিভিন্ন সীমান্ত পথে চেকপোস্ট জোরদার করা হয়েছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, চুয়াডাঙ্গা ও মেহেরপুর পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলা সীমান্তবর্তী এলাকায় চেকপোস্টের মাধ্যমে বিজিবির টহল কার্যক্রম ও বিশেষ সতর্কতা বাড়ানো হয়েছে। স্থানীয় রাজনৈতিক জনপ্রতিনিধির সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা মেহেরপুর জেলায় ১১৩ কিলোমিটার সীমান্তে বিজিবির বিওপি ক্যাম্প রয়েছে ১৯টি। এর মধ্যে দামুর হুদার দর্শনায় একটি আইসিপি ক্যাম্প রয়েছে। সর্বমোট ২০টি ক্যাম্প আছে বিজিবির। পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলা সীমান্ত রয়েছে। এই ৩ জেলার সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল কার্যক্রম জোরদার করেছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। জয়পুরহাট জেলা সীমান্তেও কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজেপির বিপুল জয় এবং দলটির প্রভাবশালী নেতাদের বিতর্কিত পুশ ইন হুমকির পর জয়পুরহাট সীমান্তের প্রতিটি পয়েন্টে বাড়ানো হয়েছে টহল, বিশেষ নজরদারি ও তল্লাশি। বিজিবির প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়াড ব্যবহার করে প্রতিটি যানবাহন, যাত্রীদের শরীর, ব্যাগ, বস্তা সহ বহনকৃত তাদের মালামাল তল্লাশি করা হচ্ছে। তল্লাশি চলাকালে রিয়েল টাইম মনিটরিং এর জন্য বিজিবি সদস্যদের পোশাকে যুক্ত করা হয়েছে বডি অন ক্যামেরা। এছাড়া সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থাপন করা হয়েছে উচ্চ ক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা, যা সরাসরি জয়পুরহাট ২০ বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে নিয়ন্ত্রিত হচ্ছে। এদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ও চোরাচালান প্রতিরোধে ৩ দিক ভারত বেষ্টিত পঞ্চগড় জেলার ১৮০ কিলোমিটার সীমান্ত জুড়ে সতর্কতা জারি করেছে বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্দার সীমান্তে এ গুলির ঘটনা ঘটে। নিহত মোরসালিন গোপীনাথপুর ইউনিয়নের ধজনগড়ের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে। তিনি গোপীনাথপুর শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আরেক নিহত ৪০ বছর বয়সী নবীর হোসেনের বাড়ি মধুপুর গ্রামে। দুজনের লাশ আগারতলার জেবি হাসপাতালে রয়েছে বলে পারিবারিক সূত্র জানায়। একই ঘটনায় একাধিক বাংলাদেশি তরুণ আহত হন, তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চিকিৎসার জন্য আহতদেরকে কুমিল্লায় নেওয়া হয়েছে। নিহতদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন চোরাকারবারি রাতে মোরসালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাথারিয়াদ্দার সীমান্তে নিয়ে যায়। একই সময়ে নবীর হোসেন সহ কয়েকজন সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলে মোরসালিন নিহত হয়। পরে তার লাশ ভারতে নিয়ে যায়। এ সময় আহত নবীর হোসেনকেও নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মধুপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সবুর জানান, সীমান্তে গুলিতে ২ জন মারা যাওয়ার খবর পেয়েছেন। এর মধ্যে নবীর হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। নবীর হোসেনের ছেলে মোহাম্মদ তপন জানান, তার বাবা সন্ধ্যা থেকে বাড়িতে ছিলেন না। তিনি সীমান্ত এলাকায় যাওয়ার পর বিএসএফ গুলি করে লাশ নিয়ে যায়। বিভিন্ন মাধ্যমে বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানান।
ধ্বজনগর গ্রামের রিপন পাঠান বলেন, আমি যতটুকু জানি রাতে 20 থেকে 25 জনের একটি দল কাঁটাতারের সামনে গেলে তাদের বিএসএফ গুলি করলে মোরসালিন গুলিবিদ্ধ হয়। বাকিরা আহত হয়ে পালিয়ে যায়। মোরসালিন এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল বলে তার বড় ভাই আমাকে জানিয়েছে। এ বিষয়ে চণ্ডীদার বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ মঈনুদ্দিন সাংবাদিকদের জানান, আমরা একজন নিহত হওয়ার খবর পাই। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়িছড়া সীমান্ত দিয়ে 10 বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 8 মে সকালের দিকে মুড়িছড়া চা বাগান এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ 10 জনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর 46 ব্যাটালিয়নের স্থানীয় মুড়িছড়া ক্যাম্পের টহল দল পরে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তিরা জানান তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের আটক করে, এরপর সীমান্ত দিয়ে ঠেলে পাঠায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিজিবি তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে সন্ধ্যা 6টার দিকে স্বজনেরা থানায় পৌঁছালে ওই ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করা হয়। ওই ব্যক্তিরা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা রাহুল তালুকদার, খালিয়াজুড়ি উপজেলার যোগীমারা গ্রামের যুবরাজ সরকার, সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাঙ্গাধর গ্রামের হাবুল দাস, হাবুলের স্ত্রী সুমিত্রা দাস, মেয়ে অনামিকা দাস ও ভূমি দাস, ছেলে হেমন্ত দাস, হামদপুর গ্রামের গোপাল দাস, সদর উপজেলার বক্তারগাঁও গ্রামের মোহাম্মদ আল আমিন ও আল আমিনের স্ত্রী ফাতেমা বেগম। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা জানান, বিএসএফ কর্তৃক ঠেলে পাঠানো 10 বাংলাদেশের নাগরিককে আমরা তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছি। এর আগে বিজিবি তাদের আটক করে আমাদের থানায় হস্তান্তর করে, পরে স্বজনদের কাছে তাদের হস্তান্তর করা হয়। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমেরিকা নিয়ন্ত্রণ করে বলে অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তার মন্তব্য, ডোনাল্ড ট্রাম্প ঝাঁপ দিতে বললে নরেন্দ্র মোদী ঝাঁপ দেবেন। শুক্রবার হরিয়ানার গুরুগ্রামের সভায় এরপরই রাহুলের মন্তব্য। ভারতের প্রধানমন্ত্রী মোদী মার্কিন নিয়ন্ত্রণে রয়েছেন। ওয়াশিংটনের কাছে মোদীর আত্মসমর্পণের কারণ জানাতে গিয়ে এপিস্টিন ফাইলের প্রসঙ্গ শোনা গিয়েছে রাহুলের গলায়। কংগ্রেস নেতার দাবি, আমেরিকার হাতে অ্যাপস্টিন সংক্রান্ত 3.5 লক্ষ ফাইল রয়েছে। তিনি বলেন, সংবেদনশীল তথ্যের কারণে প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে। মার্চ মাসে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে অ্যাপস্টিন ফাইলের প্রসঙ্গ উল্লেখ করে কংগ্রেস সদস্যরা নাম নরেন্দ্রর কাম সারেন্ডার এবং পিএম ইজ কম্প্রোমাইজ স্লোগান দিয়েছিলেন। রাহুল আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মোদির আপোষের অভিযোগ তুলে অ্যাপস্টিন ফাইলের পাশাপাশি মার্কিন আদালতে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে মামলার প্রসঙ্গেরও উল্লেখ করেছিলেন। সিঁদুর অভিযানের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল তারা, এই প্রথম স্বীকার করল চীন। এমনটাই প্রকাশিত হয়েছে সাউথ চীন মর্নিং পোস্টের একটি প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, পাকিস্তানে গিয়ে যুদ্ধবিমান মেরামত, প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণে সাহায্য করেছেন চীনের ইঞ্জিনিয়ারেরা। এর আগে সিঁদুর অভিযানে পাকিস্তানকে সহায়তা দেওয়া নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তারা কোনো মন্তব্য করেনি। এই প্রথম সেই স্বীকারোক্তি এলো চীনের তরফে। বৃহস্পতিবার চীনের সরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চীন এভিআইসির কয়েকজন ইঞ্জিনিয়ার। সেই সাক্ষাৎকারে প্রকাশিত হয়েছে সাউথ চীন মর্নিং পোস্টের প্রতিবেদনে। প্রতিবেদন অনুসারে পাকিস্তানে গিয়ে যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণে সাহায্য করেছিলেন ঝাং হেং। তিনি এভিআইসির চেংদু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইঞ্জিনিয়ার। চীনের যুদ্ধবিমান তৈরি করে ওই প্রতিষ্ঠান। সেই হেংকে উদ্ধৃত করে সাউথ চীন মর্নিং পোস্ট বলে, সাপোর্ট বেসে আমরা যুদ্ধবিমান ওড়ার শব্দ শুনতাম, আকাশে সাইরেনের শব্দ শুনতাম। বেলা বাড়লে তাপমাত্রা হতো 50 ডিগ্রি সেলসিয়াস। আমাদের জন্য খুব চাপের পরিস্থিতি ছিল, মানসিক এবং শারীরিকভাবে। চীনের তৈরি J-10C যুদ্ধবিমান ব্যবহার করে পাকিস্তান। চীন ছাড়া একমাত্র তারাই ওই আধুনিক বিমান ব্যবহার করে। সূত্রের খবর, 2020 সালে চীনের থেকে 36টি যুদ্ধবিমান অর্ডার করেছিল পাকিস্তান। হেং জানিয়েছেন, তিনি এবং তার দল অন সাইটে গিয়ে পাকিস্তানকে প্রযুক্তিগত সহায়তা দিতে চেয়েছিলেন। পাশাপাশি পাকিস্তানের যুদ্ধবিমান যাতে ভালোভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করতে চেয়েছিলেন। ওই প্রতিষ্ঠানের আর এক কর্মী জুদা J-10C যুদ্ধবিমানকে নিজেদের সন্তান বলে বর্ণনা করেছেন। তার কথায়, আমরা তৈরি করেছি, যত্ন করেছি, তারপরে ব্যবহারকারীদের হাতে তুলে দিয়েছি যুদ্ধবিমান। তা পরীক্ষার মুখে পড়েছিল। J-10C সফল হয়েছে। আমরা যদিও হতবাক হইনি, এটা হওয়ারই ছিল। সফল হওয়ার জন্য সুযোগ খুঁজছিল ওই যুদ্ধবিমান। 2025 সালের 22 এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন প্রাণ হারায়। নাম জড়ায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর। এরপরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনী। এবার ইরান প্রসঙ্গ।
যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব এখনও পর্যালোচনা করছে ইরান। যথাসময়ে এর জবাব দেওয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানান। একই সঙ্গে বাঘেই যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সীমাকে গুরুত্বহীন বলে মন্তব্য করেন। তিনি বলেন, এসব সময়সীমা বা চাপ সৃষ্টির কৌশলের কাছে ইরান নতি স্বীকার করবে না। ইরানি কর্মকর্তাদের মতে চুক্তিটি অত্যন্ত কারিগরি ও জটিল হওয়ায় সিদ্ধান্ত নিতে সময় লাগছে। পাশাপাশি তেহরানের ক্ষমতার বিভিন্ন স্তরের অনুমোদনও প্রয়োজন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রক্রিয়ায় পার্লামেন্টের শীর্ষ নেতা মোহাম্মদ বাঘের গালিবাফ, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এবং সর্বোচ্চ নেতা আলী খামেনির অনুমোদন প্রয়োজন। খামেনির চূড়ান্ত সম্মতির পরই ওয়াশিংটনের কাছে আনুষ্ঠানিক জবাব পাঠানো হবে। এদিকে সংঘাত নিরসনে ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের বিষয়ে দ্রুত তেহরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়ার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইতালির রাজধানী রোমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই আশাবাদ ব্যক্ত করেন। রুবিও বলেন, ইরানের সেই জবাবে কি থাকছে তা দেখার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে তেহরানের প্রতিক্রিয়াটি ইতিবাচক হবে, যা উভয় পক্ষকে একটি গুরুতর ও ফলপ্রসূ আলোচনার প্রক্রিয়ার দিকে নিয়ে যেতে সহায়ক হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ার পর জনসম্মুখে না এলেও তিনি এখনও দেশটির যুদ্ধ ও কূটনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে করছে মার্কিন গোয়েন্দারা। বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ক্ষমতার কাঠামো বর্তমানে অনেকটাই বিভক্ত হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও সংঘাত অবসানের আলোচনায় মোজতবা খামেনি প্রভাব রাখছেন। যুদ্ধের শুরুতে হামলায় তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পাশাপাশি দেশটির শীর্ষ সামরিক নেতারাও মারা যান। ওই হামলায় মোজতবাও গুরুতর আহত হন। এরপর থেকেই তার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে জল্পনা চলছে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী খামেনি এখনও চিকিৎসাধীন রয়েছেন এবং শরীরের এক পাশে গুরুতর দগ্ধ হওয়ার ক্ষত রয়েছে। তিনি কোনো ইলেকট্রনিক মাধ্যমে যোগাযোগ না করে বরং সরাসরি সাক্ষাৎ বা বার্তাবাহকের মাধ্যমে সীমিত যোগাযোগ রাখছেন। তবে ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের প্রোটোকল প্রধান মাজাহের হোসাইনি দাবি করেছেন, মোজতবা খামেনি এখন সুস্থ আছেন এবং তার আঘাতের ক্ষত দ্রুত সেরে উঠছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তিনি সম্প্রতি খামেনির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। এটি নতুন সর্বোচ্চ নেতার সঙ্গে কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম প্রকাশ্য সাক্ষাতের খবর। মার্কিন গোয়েন্দাদের মূল্যায়নে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হলেও পুরোপুরি ধ্বংস হয়নি। দেশটির উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এখনও সচল রয়েছে। একই সঙ্গে মার্কিন অবরোধ সত্ত্বেও ইরান আরও বেশ কয়েক মাস অর্থনৈতিকভাবে টিকে থাকতে পারবে বলেও ধারণা করা হচ্ছে। বর্তমানে ইরানের দৈনন্দিন কার্যক্রম মূলত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ পরিচালনা করছেন বলে ধারণা মার্কিন কর্মকর্তাদের। অন্যদিকে মার্কো রুবিও বলেছেন, ইরানের রাজনৈতিক কাঠামো এখনও বিভক্ত ও অকার্যকর অবস্থায় রয়েছে, যা সংঘাত নিরসনের আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মনটাকে কাজ দিন। ধরুন আজকে আপনি সারাদিন অবসরে আছেন, কিন্তু এই অবসরটাকেও কিভাবে উদযাপন করবেন তার একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। কিন্তু মনকে যদি একেবারেই ফাঁকা রাখেন, কোনো কাজ না দেন, তাহলে সে কিন্তু বিভ্রান্তের পথে যাবে। কথায় আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সেই জন্যে অবসর সময়ে মনকে ইতিবাচক কাজ দেয়া, অর্থাৎ আপনার প্রিয় প্রিয় কাজগুলো যদি করেন, তাহলে মন সোজা পথে থাকতে বাধ্য। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। গাজার অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা নতুন করে সহিংস হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফার বরাতে জানা যায়, একাধিক এলাকায় ঘরবাড়ি ও গাড়িতে আগুন দেয়া হয়েছে এবং সাধারণ ফিলিস্তিনিদের উপর হামলার ঘটনাও ঘটেছে। দক্ষিণ হেব্রনের খিরবেত সুয়াইকা গ্রামে এক ব্যক্তি ও তার সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে জানানো হয়েছে। আহত দুজনকে মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাবলুসের দক্ষিণে আল লুবনান আশ-শারকিয়া গ্রামে বসতকারীরা একটি বাড়িতে আগুন দেয়। রামাল্লাহর উত্তর পূর্বে আবু ফালাহ এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগ এবং ঘরবাড়ির দেয়ালে বর্ণবাদী স্লোগান লেখার অভিযোগও পাওয়া গেছে। জেনিনের আল আসাসা গ্রামে একটি কবর খুঁড়ে সদ্য দাফন করা মরদেহ অন্যত্র সরিয়ে নিতে বাধ্য করা হয়, কারণ সেটি একটি অবৈধ বসতির কাছে ছিল বলে দাবি করা হয়। বেথলেহেমের দক্ষিণে এক ফিলিস্তিনিকে মারধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। একই এলাকায় একদল ফিলিস্তিনিকে পিকনিক থেকে স্টান গ্রেনেড ছুড়ে সরিয়ে দেওয়া হয়। এতে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন।
তুকু শহরে মসজিদ থেকে বের হওয়া মুসল্লিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং কয়েকজনকে আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে। এছাড়া বত্তির ও নাবলুস এলাকায় পৃথক অভিযানে কয়েকজন ফিলিস্তিনিকে আটক করা হয়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরায়েলি কর্তৃপক্ষ বসতকারীদের এসব হামলায় কার্যত কোনো বাধা দিচ্ছে না, ফলে তারা প্রায় দায়মুক্ত অবস্থায় কার্যক্রম চালাচ্ছে। বর্তমানে পশ্চিম তীরে 7 লাখেরও বেশি ইসরায়েলি অবৈধ বসতিতে বসবাস করছে। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।